Brought to you by V-Guard. 2014 সালে লোকসভা ভোট, কেন্দ্রে নরেন্দ্র মোদীর আগমন, গোটা দেশে সারা জাগানো ফলাফল বিজেপির। কিন্তু রাজ্যে আবার তৃণমূলের ঝড়। মাত্র 2টি আসন জেতে বিজেপি। তখন এ রাজ্যে পদ্ম পার্টিকে কেউই খুব একটা গুরুত্ব দিতেন না। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি বদল হলো। সংঘ প্রচারক দিলীপ ঘোষকে দলের সভাপতি পদে বসালো বিজেপি। বঙ্গের অনেক নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ জানতে চাইতেন ইনি কে। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, বৃক্ষ তোমার নাম কি, ফলেনও পরিচয়। 2015 সালে যে ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন করা হতো, বছর কয়েকের মধ্যে তার নাম সবার মুখে মুখে। তা সে শাসক হোক বা বিরোধী, রাজ্য রাজনীতির এক চর্চিত চরিত্র দিলীপ ঘোষ। আজকের TV9 স্পেশালে তাকে নিয়েই কথা, একাই 100। আপনাদের সঙ্গে আমি মঞ্চিরা। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইলাম, ভারতের সংবিধানের আমি অপ্রতিম নিষ্কাম ও আনুগত্য গ্রহণ করিব। 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ব্যাপকভাবে ক্ষমতায় ফেরে তৃণমূল। বাম কংগ্রেস মহাজোট দাগ কাটতে ব্যর্থ। এমন অবস্থায় দিলীপ ঘোষ গেরুয়া পতাকা হাতে রাজ্যের বিধানসভায় জায়গা করে নেন। কেন্দ্র খড়গপুর সদর, যে কেন্দ্রে কংগ্রেসের চাচাজি জ্ঞান সিং সোহমপালকে যে হারানো যেতে পারে এটাই কেউ ভাবতেন না, কিন্তু তিনি সেটাই করে দেখালেন। 2016 সালে যে জনসমর্থন নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল সেটা দেখে সব ভোট বিশেষজ্ঞরাই ধরে নিয়েছিলেন 2019 লোকসভা নির্বাচনেও রাজ্যে সবুজ আবির উঠবে। কিন্তু শাসক দল ও উল্লাসের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালেন দিলীপ ঘোষ। মাত্র 2টো বিধানসভা আসন ছিল যাদের দখলে সেই বিজেপি 2019 লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসনে বিজয় পতাকা উড়িয়ে দিল। পশ্চিমবঙ্গে বিজেপির যেন পথ চলা শুরু করলো 2019 লোকসভা নির্বাচন থেকে। কাণ্ডারির নাম দিলীপ ঘোষ। ঝিমিয়ে পড়া একটা দলকে এক কাট্টা করে প্রবল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি। নেপথ্যে নায়ক তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোন ম্যাজিকে এটা করতে পেরেছিলেন দিলীপ ঘোষ? 2016 শপথ নেওয়ার পর বিধানসভার অন্দরে দাঁড়িয়েই দিলীপ ঘোষ বলেছিলেন তার কথা নিয়ে যতই বিতর্ক হোক তিনি নিজের পথেই হাঁটবেন। বাধ্য হয়ে আমাকে এই ধরনের অনেক কথাবার্তা বলতে হচ্ছে, যেটা আপনার বিতর্ক করে বলছেন। তো আমাকে পার্টি চালাতে আমার কর্মীদের সুরক্ষা দেখতে হবে। তো সেই কথা চিন্তা করেই আমাকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এবং এই ধরনের স্টেপ নিতে হয়েছে। বিতর্ক রাজ্য রাজনীতিতে এই শব্দটার সঙ্গে দিলীপ ঘোষের নামটাই যেন সমার্থক হয়ে গেছে। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে কথার ব্রহ্মাস্ত্র দিলীপ ঘোষের সব থেকে বড় অস্ত্র। তাতে বিতর্ক বেঁধেছে, কিন্তু দিলীপ ঘোষ কোনো কেয়ার করেননি। এবারের ভোটেও তার ব্যতিক্রম হচ্ছে কোথায়? আগামী দিনগুলোয় আপনার স্টান্সে কোনো বদল হবে? দেখুন, যখন স্টান্সের অনেক রকম ব্যাপার থাকে। আপনি যখন ওয়ানডে খেলছেন, যখন T20 খেলছেন, আবার যখন টেস্ট খেলছেন, তারপরে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডে খেলছেন বা জিম্বাবুয়ের সঙ্গে খেলছেন, তো স্বাভাবিকভাবে আপনার অ্যাটিচিউড, আপনার ওয়ে অফ অ্যাকশন, আপনার রণনীতি আলাদা হয়ে যায়। কিন্তু আমি যেভাবে লড়াই করি, আমার মনে হচ্ছে এটাই রাজনীতিক বা বিরোধীদের সঙ্গে কীরকম কথা বলা উচিত, পাবলিকের সঙ্গে, আমার কর্মীদের সঙ্গে, সেটা আমি নিজে ডেভেলপ করেছি কথা বলতে বলতে। আমার মনে হয় সেটা অসফল হয়নি। আমার যেটা ধারণা, হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কোনো দরকার নেই সবার একমত হওয়ার, গণতন্ত্রের দেশে সবাই দ্বিমত হওয়া উচিত। কিন্তু আমার মনে হচ্ছে এটা সাফল্যের একটা কারণ, আর এটা বোধহয় ঠিকই আছে রাস্তা। সালটা 2021। বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় দিলীপ ঘোষকে। TV9 বাংলা স্টুডিও এসে ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া ইন্টারভিউয়ে এই কথাগুলোই বলেছিলেন দিলীপ ঘোষ। স্টান্স তিনি বদল সত্যিই করেননি। 2024 সালে এসেও T20-র মেজাজেই ব্যাট চালাচ্ছেন। এবারের লোকসভা ভোটে তাঁর প্রার্থীপদ নিয়ে একটা সময় পর্যন্ত প্রশ্ন উঠেছিল। প্রাক্তন রাজ্য সভাপতির নাম ছিল না বিজেপির প্রথম প্রার্থী তালিকায়। তারপর কেন্দ্র বদল হলো। মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো বর্ধমান দুর্গাপুর আসনে। অনেকে মনে করেছিলেন দিলীপ ঘোষ ফোঁস করে উঠতে পারেন।
তিনি ফোঁস করছেন বটে, তবে সেটা প্রতিপক্ষের ওপর। আর কথার পিছে যতই বাউন্সার আসুক, যতই বিতর্ক হোক, দিলীপ আছেন দিলীপেই। নতুন আসনে প্রচার পর্বের শুরু থেকেই দিলীপের ব্যাট চলছে সমান তালে। আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র তরুণ নদীর পার থেকে এসেছেন, তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না, এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না। তিনি কীভাবে অ্যাটাক করছেন, আমাকে কীভাবে গালাগালি দিচ্ছেন, তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে, আর সেরকম ব্যবহার করছেন। আর কী পরিণাম হলো, পার্টির লোকের এমন তাড়া করলো, মন্দিরে গিয়ে লুকোতে হলো। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। না, ওটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। ওখানে গিয়ে বম বন্দুক দিয়ে সমাধান হবে? ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে, পালিয়ে গিয়ে মন্দিরে বসতে হচ্ছে, তো মানুষের কি করবে ওরা? আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে, উনি কেন পালিয়ে এসছেন, প্রীতি আজাদ কোথা কোথা থেকে পালিয়ে এসছে, যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা হচ্ছে। আমাকে পশ্চিমবাংলায় নতুন করে প্রচার করতে হবে না, আমি বর্ধমানের মানুষের সঙ্গে দেখা করছি বলে গ্রামে গঞ্জে ঘুরছি। কোন প্রার্থী ভারতবর্ষে দেখতে পাবেন সকাল 6টায় বেরিয়ে রাস্তায় নেমেছে? লোকের তো ঘুমই ভাঙে না 11টার নেতাদের। দিলীপ ঘোষ এটা আজ নয়, সারা জীবন সারা বছর করে। দাদাগিরি আমি এখনও শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কী করে পাল্টে যেতে হয় এটা আমি ভালো করে জানি। প্রচার পর্বে এমন কথার ফুলঝুরি ফুটছে দিলীপ ঘোষের মুখে। এর পাশাপাশি আছে কিছু বিতর্কিত মন্তব্য, যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেটা নিয়েও নিজের স্টান্সেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কাউকে বলছেন মেশো, কাউকে আবার কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি। TV9 বাংলাকে দেওয়া ইন্টারভিউয়ে 2.5 বছর আগে যেটা বলেছিলেন সেই স্টান্সেই আছেন দিলীপ ঘোষ। অনেকেই রসিকতা করে বলছিলেন দিলীপ ঘোষ মুখ না খোলার আগে পর্যন্ত নাকি ভোটটাকে ঠিক ভোট বলে মনে হচ্ছিল না। কিন্তু কেন এমন স্টান্স দিলীপ ঘোষের, সে প্রশ্নও করেছিলাম আমরা। উত্তরে কি বললেন দিলীপ ঘোষ? ভোট ঘোষণা হয়ে গিয়েছিল, তারপরেও না লোকে বলছিল কি যে ঠিক ভোট পরিবেশ হচ্ছে না, এবার বাতাবরণ হচ্ছে না। দুদিন আগে আপনি বর্ধমানে পা ফেললেন, তারপরেই আপনার সিগনেচার ট্রেডমার্ক বাক্য বোমা নিক্ষেপ করলেন, তারপরেই গত দুদিন ধরে তা নিয়েই আলোচনা। এগুলো দিলীপ ঘোষ কেন করেন? ভাবনা চিন্তা করে, বাজার গরম করার জন্য? আচ্ছা, এই একই কথা আমি প্রথম বললাম। টিএমসি যখন থেকে ক্ষমতায় এসছে, রাজ্যে এসছে, তার আগে সিপিএমের লোকেরাও বলতো। আমার মনে হচ্ছে বাংলার রাজনীতি বোধহয় এরকম। আমি তো আগে রাজনীতি করিনি, ওদের কাছ থেকেই শিখছি। কটূক্তির বন্যা বইছে, দিলীপ ঘোষ কটূক্তি করছে, আপনার দল আপনাকে নিন্দা করেছে, শাসক দল নির্বাচন কমিশনে গেছে, আপনি দুদিক থেকে চাপে পড়ছেন। আমি কারো চাপে থাকি না, আমার চাপে সবাই থাকে। আর নির্বাচনের লোকে নামে, আমি তো ঝাঁপাই। আমি যেই ঝাঁপিয়েছি দেখছেন সব জল এদিক ওদিক হয়ে গেছে। আমি জলে কোনোদিন পুকুরে যখন নামতাম কোনোদিন নামিনি, লাভ দিয়ে নামতাম, ঝাঁপ দিয়ে ভল্ট দিয়ে নামতাম জলের মধ্যে। রাজনীতিতে যখন নামলেন একেবারে ভল্ট দিয়ে। আর রাজনীতি ওইভাবেই শুরু করেছি, আপনারা সাক্ষী, 8-10 বছর রাজনীতি করছি। Come, come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। মন্তব্যে অনড় তিনি। রাজ্য বিজেপির নেতৃত্ব ছাড়লেও এখনো মেজাজেই আছেন দিলীপ ঘোষ। এবারের লোকসভা নির্বাচনের প্রচার পর্বের দিকে তাকান। রাজ্যে যে যে আসনে গেরুয়া প্রার্থী প্রচার করছেন তাদের মধ্যে দিলীপ ঘোষ সবার আগে। খবরের কাগজের পাতা হোক বা নিউজ চ্যানেলের পর্দা, প্রতিদিন তাকে নিয়ে খবর। কিন্তু এহেন দিলীপ ঘোষের পরপর মন্তব্য কি দলকেও চাপে ফেলে দিচ্ছে, নাকি কর্মী সমর্থকদের মধ্যে ভোকাল টনিকের কাজ করছে? জনতা কোন চোখে দেখছে? এমন অনেক প্রশ্ন আছে, যার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। কেন্দ্রীয় নেতৃত্ব আমি কম আছি নাকি? দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে? জিজ্ঞেস করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে কিনা। জনসভার দিকে আমরা বেশি যাব না, জনসম্পর্কেই যাব।
জনসভা কম, জনসংযোগ বেশি। কথায় যা বলছেন কাজেও সেটাই করছেন দিলীপ ঘোষ। সকাল 6টার মধ্যেই নেমে পড়ছেন প্রচারের ময়দানে। মর্নিং ওয়াককেও ভোট প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। কথা বলছেন মানুষের সঙ্গে, বসছেন চায় পে চর্চায়। বিশ্বাস করেন মানুষ তাকে দেখে ভোট দেবেন। দিলীপের এই বিশ্বাস নিয়ে কি বলছেন তার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরের ভোটাররা? কিছু কিছু ক্ষেত্রে সত্যি শুনলে খুব তখন ভীষণ রাগ হয় যে একজন এরমভাবে মানে একজন প্রতিনিধি হিসেবে একটি দলের বলা উচিত না, কিন্তু আবার সেই কথাগুলো শুনলে ঠান্ডা মাথায় ভাবলে তখন মনে হয় যে হ্যাঁ উনি হয়তো আমাদের মানে মনের কথাই বলছেন। রাজনীতির খেলাটাই হচ্ছে পুরোপুরি বক্তব্যের উপরে। বক্তব্য যদি কাউকে হাসাতে পারে বা কাউকে কাঁদাতে পারে বা একটা উত্তপ্ত করতে পারে, তার মধ্যে নাম পড়ে দিলীপ ঘোষের। কারণ দিলীপবাবু এটার জন্যই ফেমাস। গ্রামের লোক স্ট্রেট কাট কথা বলে, যেমন রেল লাইন যেমন সোজা আছে সেরকম সোজা সাপটা কথা বলে। যে মানুষ যে ভাষা বোঝে দিলীপবাবু সেই ভাষাতেই কথা বলতে আগাগোড়াই বলে এসছেন এবং হয়তো ভবিষ্যতেও বলবেন। মানে সত্য কথা বলতে গেলে সবার কাছে অপ্রিয় কিছুটা হতে হয়, যে সবটাই যে খারাপ সেটা খারাপ দেখতে গেলে তো হবে না। এটা জনতার কথা। আমরা যাদের সঙ্গে কথা বললাম তাদের অনেকেই মনে করেন ভাষা করা হলেও সেটা নাকি বাস্তবমুখী। কিন্তু এমন বাস্তবমুখী কথায় দিলীপ দলকেও যে মাঝে মধ্যে বিপাকে ফেলছেন। মুখ্যমন্ত্রীকে করা বিতর্কিত মন্তব্য নিয়ে তার দলও তাকে সতর্ক করেছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কথায় যা চলছে তাতে নাকি রাবীন্দ্রিক ভাষা বলাও সম্ভব নয়। কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন? একটার পর একটা লোককে খুন করছে, আর একটা মানুষ প্রতিদিনকে মালা দিচ্ছে। তার থেকে কি আপনি কি শুনতে চান? রাবীন্দ্রিক ভাষা শুনতে চান? কম বলেছে দিলীপ ঘোষ। যে ভাষায় তৃণমূল বলছে খুন করছে কম বলেছে। মেঠো ভাষায় লড়াইয়ে নেমেছেন দিলীপ ঘোষ। শাসক দলের সুরেই প্রতিপক্ষের খেলোয়াড়কে উড়িয়ে দিচ্ছেন। আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনও সেইভাবেই খেলি। যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। দিলীপ ঘোষ যেমন খেলতে চাইছেন তেমন তার প্রতিপক্ষ তাকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কিন্তু দিলীপ ঘোষকে কি চোখে দেখেন তার প্রতিপক্ষ দল? দিলীপ ঘোষের কথা কি বাজার গরম করে খবরে ভেসে থাকার জন্য? এভাবে কি জনতার মন জেতা যাবে? আমরা কথা বলি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে। কি বললেন কুণাল দেখাবো, সঙ্গে বুঝে নেওয়ার চেষ্টা করব বর্তমান রাজনীতিতে এই কথার ফুলঝুরির প্রভাব কতটা। রোজ রাতের কথার লড়াই দেখে বাংলা। প্রতিপক্ষ দলকে ভোটের ময়দানে কেউ ছেড়ে কথা বলবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই লড়াইয়ের বাইরে কুণাল ঘোষ কি বলছেন দিলীপ ঘোষকে নিয়ে? দিলীপবাবু খারাপ কথা বলেন, আক্রমণ করেন, আমরা জবাব দিই। বিজেপি দলটা আমাদের বিরোধী দল, বাট দিলীপ ঘোষ অ্যাজ বিজেপি লিডার আফটার তপন শিকদার নিঃসন্দেহে হি ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ স্টেট বিজেপি। দিলীপবাবুর লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, দিলীপবাবুকে লড়তে হচ্ছে ওনার দলের ওনার বিরোধীদের বিরুদ্ধে। রাজনীতিতে দিলীপ ঘোষকে হারাতে চাই, কিন্তু রাজনীতিবিদ দিলীপ ঘোষ তিনি তার মতোই বর্ণময় থাকুন। প্রতিপক্ষ দলের নেতাকে প্রশংসা করলেও একটু খোঁচা দিলেন কুণাল। যদিও তৃণমূল নেতার মন্তব্যকে উড়িয়ে দিচ্ছেন বর্তমানের রাজ্য বিজেপি সভাপতি। দিলীপদা সে সময় সভাপতি ছিলেন যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 10% মতো ভোট পেত এবং সেখান থেকে লড়াইয়ের ময়দানে আসে, এবং সেটা আমরা সবাই স্বীকারও করি, অস্বীকার কেউ করি না। আমি যখন অন্ততপক্ষে রাজনীতিতে এসেছি তখন আমরা দিলীপ ঘোষকে দেখে এসেছি, দিলীপ ঘোষের লড়াই দেখে এসেছি। উনি যে লড়াই করেছেন এ বিষয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই, পার্টিও সেটা মানে। এই গরম গরম কথা মানুষের মনে কতটা প্রভাব ফেলে? দিলীপবাবু কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ব্যান্ড, বিজেপির ব্যান্ড, এবং এই ধরনের ভাষা প্রয়োগের একটা ব্যান্ড এই রাজ্যে। আমি বলছি না তৃণমূল খুব কম যায়, তৃণমূলও এগেনস্টে বহু কথা বলে, কিন্তু দিলীপবাবু যেন সবার থেকে কয়েক কাঠি এগিয়ে। ফলে উত্তেজনাগুলো কথাগুলো একটা আলোড়ন বা একটা ঢেউয়ের আকারে মানুষের মধ্যে প্রজ্বলিত হয়। ভোটারদের অবুঝ মনে কিন্তু অনেকটা দলকে এবং সেই ব্যক্তিকে এগিয়ে রাখে। এই বঙ্গে রাজনীতির খেলা সব সময় জমজমাট, আর এই জমজমাট খেলায় যারা একটু বাড়তি কিছু যোগ করতে পারেন তাদেরই একজন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard.